তো আমরা এখন মূল পর্বে চলে যাব। আমাদের এই মূল পর্ব হলো বিতর্ক প্রতিযোগিতা, যাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান। আজকে এই বিতর্ক প্রতিযোগিতা পরিচালনার জন্য আমার যাদের সহযোগিতা প্রয়োজন তাদেরকে আমরা মঞ্চে একে একে ডেকে নেব। প্রথমেই আসবেন আমাদের এই বিতর্ক প্রতিযোগিতার মাননীয় মডারেটর মহোদয় জনাব মোহাম্মদ শাহ আলম, প্রধান শিক্ষক, কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়। স্যারের জন্য করতালি। তো স্যার আমাদের এই প্রোগ্রামটাকে এ পর্যন্ত আসার অনুপ্রেরণা জুগিয়েছেন। আজকে এই প্রোগ্রাম সাফল্যতার মধ্যে গেছে আমার এই স্যারের অনুপ্রেরণা পেয়েই উনি দিক নির্দেশনা দিয়েছেন। ওনার ডিক্টেটরশিপ আমাদের এই আজকে এই পর্যায়ে এনেছে। আমরা চেষ্টা করেছি, উনি যেভাবে চেয়েছেন, যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই আমরা চেষ্টা করেছি। এ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য বিচারক মন্ডলীর অর্থাৎ গুরু দায়িত্ব যারা পালন করবেন, আমরা একে একে সবাইকে এখানে ডেকে নিব। এর আগে একটি কথা বলিনি, আমাদের এই বিচার কার্য পরিচালনার জন্য ইতিপূর্বে বিভিন্ন রাউন্ডে অনেক শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করেছেন। আমরা চেয়েছি নিরপেক্ষ একটি বিচারক প্যানেল তৈরি হয়, যার মাধ্যমে বিচার কার্য সামনে এগিয়ে নেওয়া যায়, একটি সুষ্ঠু ফলাফল আমরা পেতে পারি। তাই আমরা অনেক পর্বে অনেক বিচারকদেরকে রেখেছিলাম, আজকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এ পর্যায়ে আমরা আজকের এই বিচার কার্য পরিচালনার জন্য আপনাদের মধ্য থেকে 3 জনকে আমরা এখানে ডেকে নিব। তো বাকি যারা এসেছেন আপনারা উপভোগ করবেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য 3 জনকে আমরা ডেকে নিচ্ছি, আর বাকিরা নিশ্চয়ই উপভোগ করবেন, বিভিন্ন পর্বে ছিলেন। তো আন্তরিক ধন্যবাদ জানাই। তো প্রথমে আসবেন আজকে বিচারক মন্ডলীদের প্রথম বিচারক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, বাবু অখিল চন্দ্র দাস, সিনিয়র অবসরপ্রাপ্ত শিক্ষক, কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়। তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। স্যার আসবেন। স্যার ধন্যবাদ স্যার। তো এ পর্যায়ে আমাদের দ্বিতীয় বিচারক মন্ডলী হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, এর আগেও উনি দায়িত্ব পালন করেছেন, জনাব মোহাম্মদ মতিউর রহমান স্যার। তো মতিউর রহমান স্যার সিনিয়র শিক্ষক, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। স্যার প্লিজ বসবেন। তো স্যারের আগেও আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য শ্রম দিয়েছে। তো এ পর্যায়ে তৃতীয় বিচারক মন্ডলীর যিনি দায়িত্ব পালন করবেন, স্যারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য পার্থপ্রতিম বিশ্বাস। পার্থপ্রতিম বিশ্বাস স্যার সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তিনি সহকারী শিক্ষক, আর বিশেষ করে সংস্কৃতি ভালোবাসে। নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। তো স্যার এখানে আসছেন, আজকে এর আগেও বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেছেন। তো আজকে এই 3 জন মনীষী প্রজ্ঞাবান ব্যক্তি এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। ওনাদের প্রজ্ঞা এবং মেধা দ্বারা যে সকল তার্কিকদের বিবেচনা করবে এবং ফলাফল তৈরি করবেন, সেটাই আমরা চূড়ান্ত বলে গণ্য করব। তো আজকের এই অনুষ্ঠানে যারা মধ্যমণি, এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য যারা যোদ্ধা, আমরা একে একে সেই সকল তার্কিকদের এখন এই মঞ্চে ডেকে নেব। তো প্রথমেই আসবে আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের তার্কিক যারা রয়েছে, তোমাদের একে একে নাম বলবো, মঞ্চে আসবে। তো আসবে আখতাতুন নেতা উসামা, ফাতেমা আক্তার ও রিয়ামি খান। তোমাদের মঞ্চে আহ্বান করছি, তাদের জন্য করতালি। আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় চূড়াইল অবস্থিত, তারা আজকে বিষয়ে পক্ষে বক্তব্য প্রদান করবে, তাদের যুক্তি উপস্থাপন করবে। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় তারা বেশ কয়েকটি কন্টেস্ট অতিক্রম করেই আজকে ফাইনালে এসেছে। অতঃপর আসবে সেন্ট ইউফ্রেজিস স্কুল অ্যান্ড কলেজ। সেন্ট ইউফ্রেজিস স্কুল অ্যান্ড গার্লস স্কুল অ্যান্ড কলেজে যে সকল তার্কিক রয়েছে, আমি তোমাদের নাম ঘোষণা করব, তোমরা একে একে মঞ্চে আসবে। আসবে উম্মে হানি, দুলা আক্তার এবং দলনেতা মিথিলা সরকার। তোমাদেরকে মঞ্চে আহ্বান করছি, আসবে আমার সামনে মঞ্চে উপস্থিত হবে। তো এ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানকে সহযোগিতা করবে সামিরা, যে ঘন্টা বাজাবে, ঘন্টা ধ্বনি বাজানোর জন্য আজকের এই কাজে। এর আগেও সামিরা আমাদের আসা কোঅপারেট করে আছে। আমাদের স্কাউট লিডার,
স্কাউট লিডার সামিরা। তো আমাদের মঞ্চ এখন তর্কের জন্য রেডি। এ পর্যায়ে আমি জানিয়ে দিচ্ছি আজকের বিতর্কের বিষয়টি। আমাদের এই বিষয়টার উপর সবার ফোকাস করতে হবে। নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। নৈতিকতার অভাব কি প্রত্যয় রয়েছে এখানে? নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। আমরা এই বিষয়ের উপর আজকে পক্ষ বিপক্ষ দলের তর্ক বিতর্ক শুনব। এ পর্যায়ে আমাদের এই যে আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমরা এ পর্যন্ত আনতে পেরেছি আমাদের স্পন্সরশিপ পেয়েছিলাম। আমাদের এই স্পন্সর করেছেন, এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন ডিএন এডুকেয়ার। ডিএন এডুকেয়ার একটি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জাপানি ভাষা শেখানো হয়। এটি বাগমারায় অবস্থিত। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তার শাখা রয়েছে। ডিএন এডুকেয়ারের কর্ণধার হলেন মোহাম্মদ সাগর। তো মোহাম্মদ সাগর এই ডিএন এডুকেয়ারের মাধ্যমে প্রথমে ভাষাগত সাপোর্ট দিয়ে থাকে। ভাষাগত সাপোর্টের পর ভিসা বা অন্যান্য যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো থেকে সহযোগিতা করে থাকে, এবং আমাদের দেশের যারা উচ্চশিক্ষার জন্য জাপান যেতে চায় বা যে সকল বেকার যুবক আরো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসাবে যারা বিদেশে যেতে চায়, তাদের সহযোগী সংগঠন হলো ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এটা বাগমারায় অবস্থিত। তো এক্ষেত্রে মোহাম্মদ সাগর এটার কর্ণধার বা অধিকর্তা, যিনি প্রায় 2000-এর বেশি লোককে ইতিমধ্যে মাইগ্রেট করেছেন বিদেশে, এবং অনেক শিক্ষার্থী তার মাধ্যমে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ বিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টদেরকে উনি প্রোভাইড করে থাকেন। তো জাপান যেতে গেলে প্রথমেই ভাষাগত সাপোর্ট বাধ্যতামূলক, অর্থাৎ জাপানি ভাষা বাধ্যতামূলকভাবে শিখতে হয়। এক্ষেত্রে সফলতার শীর্ষে রয়েছে ডিএন এডুকেয়ার, যেখানে মোহাম্মদ সাগর সেই প্রতিষ্ঠানটিকে নিজে সবসময় থেকে সেটাকে দেখভাল করে, এবং তার প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম বা যারাই ভাষা শিক্ষায় সফল হয়েছে তাদেরকেই তিনি বিদেশে মাইগ্রেট করতে পেরেছেন। তো ডিএন এডুকেয়ারকে ধন্যবাদ জানাই, এই মোহাম্মদ সাগরকে ধন্যবাদ জানাই। আজকে এই প্রোগ্রামটা তিনি স্পন্সর করেছেন। তো আপনারা জানেন আমাদের এই প্রোগ্রাম এর ফাইনাল পর্বে অংশগ্রহণ করেছে আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেন্ট ইউপ্রেসি। আজকে এই অনুষ্ঠানে যারা বিজয়ী হবে তাদের জন্য প্রথম পুরস্কার রয়েছে একটি 10 সিএফটি ফ্রিজ। সামনে রয়েছে 10 সিএফটি ফ্রিজ। আজকে যারা এই তর্ক বিতর্কের অনুষ্ঠানে প্রথম হবে এবং যারা দ্বিতীয় হবে অর্থাৎ রানার্স আপ হবে, তাদের জন্য রয়েছে একটি মেগা পুরস্কার, একটি Core i5 একদম লেটেস্ট জেনারেশনের কম্পিউটার আমরা এনেছি। ইতিপূর্বে আপনারা দেখছেন সামনে রয়েছে Core i5 কম্পিউটার, লেটেস্ট জেনারেশন কম্পিউটার আমরা এনেছি, যেটা বিদ্যালয়ে কাজে লাগবে, এবং একটি ফ্রিজও বিদ্যালয়ের জন্য দরকার বিভিন্ন জিনিস সংরক্ষণের জন্য। তো আমরা সেই তাগাদা থেকেই এই দুটি পুরস্কারকে বেছে নিয়েছি। আর এক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষক মহোদয় এবং আমাদের যে প্যানেল রয়েছে, আমরা যারা কাজ করেছি সবার কনসার্ন নিয়ে আমরা এটা করেছি। আমাদের যে মডারেটর মহোদয়, আমরা ওনার অনুমতি নিতে চেয়েছিলাম, উনি ইতিপূর্বে অনুমতি দিয়েছেন। তো স্যারকে ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে অনুষ্ঠানের বিধিমালা নিয়ম কানুন একটু বলে দিতে হবে। প্রত্যেক তার্কিক 5 মিনিট করে সময় পাবে। প্রত্যেক তার্কিক সময় পাবে 5 মিনিট। তার্কিকদের দৃষ্টি আকর্ষণ করছি, সময় 5 মিনিট। আর যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করা হবে খেয়াল রাখতে হবে নম্বর কোন কোন বিষয়ের উপর প্রদান করা হচ্ছে। প্রথমে রয়েছে তথ্য উপস্থাপন, নম্বর থাকবে 10। তথ্য বিশ্লেষণ, বরাদ্দকৃত নম্বর 10। যুক্তি উপস্থাপন 10 এবং যুক্তি খণ্ডন 10। মোট নম্বর হলো 40। মোট নম্বর 40। প্রথম পর্ব শেষ হবে, আবার দ্বিতীয় পর্ব শুরু হবে এই বিতর্কের, যেখানে শুধু দলনেতা 2 জন তাদের তর্ক উপস্থাপন করতে পারবে। ওই পর্বের নাম যুক্তি খণ্ডন পর্ব। ওইখানে দলনেতা 2 মিনিট করে সময় পাবে। 1 মিনিট অতিক্রম করার পরে একটি সতর্ক ঘন্টা বাজবে, এবং 2 মিনিট অতিক্রম করার পর চূড়ান্ত ঘন্টা বাজবে। ঠিক 5 মিনিটের ক্ষেত্রেও প্রথম 4 মিনিট অতিক্রম হওয়ার পর একটি সতর্ক ঘন্টা বাজবে, আর 5 মিনিট অতিক্রম করার পর চূড়ান্ত ঘন্টা বাজবে। এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে সামিরা। তো সামিরা 8ম শ্রেণীর শিক্ষার্থী এবং আমাদের স্কাউট সদস্য।
এই ক্ষেত্রে বিচারক মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, দলনেতার জন্য যে 10 নম্বর রয়েছে, দলনেতার এই 10 নম্বর আমাদের যুক্তি খণ্ডন পর্বের শেষে প্রদান করতে হবে। এই দলনেতার 10 নম্বর যুক্তি খণ্ডন অতিরিক্ত 2 মিনিট অতিক্রম হলে তারপর দিতে হবে। ধন্যবাদ সবাইকে যারা শুনছেন এবং আজকের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন। এই অনুষ্ঠান আয়োজন করেছে ডিবেটিং ক্লাব, কলাকুপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়, স্পন্সর করেছে ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। তো আমরা এ পর্যায়ে আমাদের বিতর্কের প্রথম পর্বে বক্তব্য উপস্থাপনের জন্য পক্ষ দলের প্রথম তার্কিক আক্তাতুন্নেসা উসামা, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, তাকে মঞ্চে আহ্বান করছি ডায়াসে বক্তব্য উপস্থাপনের জন্য। মাইক্রোফোনটা ঠিক করে দিন। কলাকুপা কোকিলপাড়ি ডিবেটিং ক্লাব আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2025। উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, আমার বিপক্ষ দলের বন্ধুগণ এবং উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নৈতিকতার অভাবে দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং বিষয়টি অত্যন্ত যুক্তিযুক্ত হয় আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আজকের বিষয়বস্তুকে সংজ্ঞায়িত করছি। প্রথমেই বলি, নৈতিকতা কি? নৈতিকতা একটি গুণগত শব্দ। নৈতিকতা মানে ইথিক্স শব্দটি গ্রিক শব্দ ইথিক্স থেকে এসেছে, যার অর্থ মানবাচরণের মানদণ্ড। নৈতিকতা হলো ভালো, মন্দ, সঠিক, ভুল এবং উচিত অনুচিতের মধ্যে পার্থক্য করার একটি মানদণ্ড। অভাব বলতে বোঝে কোনো কিছুর ঘাটতি বা অনুপস্থিত থাকাকে। এখানে অভাবের সাথে ইপত্তি যোগ করে বিষয়টিকে আরো জোরদার করা হয়েছে। উন্নয়ন বলতে আমরা সামাজিক ও অর্থনৈতিক প্রক্রিয়াকে বুঝি। প্রধান অন্তরায় বলতে এখানে প্রধান বাধাকে বোঝানো হয়েছে। মাননীয় মডারেটর, দেশে উন্নয়ন করতে আমরা সুশিক্ষা, দক্ষ জনগোষ্ঠী, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তির ব্যবহার ইত্যাদিকে বুঝি। আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো আজকে বিতর্কে জয়ী হওয়ার জন্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে। তারা হয়তো বলবে দেশের উন্নয়নের প্রধান অন্তরায় সুশিক্ষার অভাব, দক্ষ জনশক্তির অভাব, অবকাঠামোগত উন্নয়নের অভাব ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বলবো এসব কিছুর পেছনে দায়ী একমাত্র নৈতিকতার অভাব। নৈতিকতার অভাবে হচ্ছে না আজ দেশে উন্নতি। আমি বলবো তার পেছনে কারণটা আনডাউটলি দুর্নীতি। দুর্নীতি মানে হচ্ছে ন্যায়নীতির অভাব, অর্থাৎ নৈতিকতার অভাব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতো দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে 14তম। তাই আমি বলবো দুর্নীতি অর্থাৎ নৈতিকতার অভাবে দেশে প্রধান অন্তরায়। মাননীয় মডারেটর, রাত তখন প্রায় 12টা। আগামীকাল মিশনের এসএসসি পরীক্ষা, গণিত পরীক্ষা। টেবিলের উপর বই খুলে মিথিলা বসে আছে, কিন্তু মনোযোগটা তার বইয়ের মধ্যে নেই। হঠাৎ বন্ধুর ফোন। এই মিথিলা, প্রশ্ন পেয়ে গেছি, তুই নিবি? মিথিলা অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো, প্রশ্ন পেয়ে গেলে তো আমি ভালো রেজাল্ট করবো। মিথিলা তার বন্ধুকে বলে দিল, প্রশ্নটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস এবং সাথে দোলাকেও দিয়ে দিস। মিথিলা পড়াশোনা না করে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে পরীক্ষার হলে প্রশ্নটি হুবহু মিলে গেল। মিথিলা ভালো পরীক্ষা দিল এবং ভালো রেজাল্ট করলো। মাননীয় মডারেটর, আমাদের দেশে এরকম হাজার হাজার মিথিলা আছে যারা টাকা দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। শুধু স্কুল কলেজে নয়, অন্যান্য ভর্তি পরীক্ষাগুলোতে এখন টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস হওয়ার চিত্র দেখা যাচ্ছে। ফলে শিক্ষাক্ষেত্রে পাশের হার বৃদ্ধি পাচ্ছে। যে শিক্ষা ব্যবস্থা টাকা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে শেখায়, সেই শিক্ষা ব্যবস্থা আর যাই হোক কখনো সুশিক্ষা হতে পারে না। মাননীয় মডারেটর, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, অথচ সেই শিক্ষক আজ ঘুষের বিনিময়ে চাকরি নিচ্ছে। চাকরি পাওয়ার জন্য টাকা দিয়ে কিনবে সনদ। সেই শিক্ষকের কাছ থেকে ছাত্ররা কি শিখবে? আমাদের দেশে এমন কিছু শিক্ষক আছে যাদের কাছে প্রাইভেট কলেজ পাশে সার্টিফিকেট অর্জন করা যায়। আমাদের দেশে বড় বড় স্কুলগুলোতে ভর্তি মানে বিরাট ব্যাপার, মানে লাখ লাখ টাকা দরকার। বিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন, যে শিক্ষা ব্যবস্থাকে নকল, পরীক্ষার প্রশ্ন ফাঁস, প্রাইভেট পড়েই পাস, ভর্তি কলেজ যেমন ঘুষের মতো দুর্নীতি, সেই শিক্ষা ব্যবস্থাতে কিভাবে করবেন আপনারা উন্নতি? প্রশ্ন হলো আপনাদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, "Give me an educated mother and I shall give you an educated nation." অর্থাৎ আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। সত্যিকার অর্থে আমরা পেরেছি জাতিকে শিক্ষিত মা উপহার দিতে? প্রশ্নবোধক দৃঢ়তা রয়েই যায়। মাননীয় মডারেটর, শিক্ষা ব্যবস্থা আর নৈতিকতার চরম অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে। এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা, তাহলে অনুমান করুন কেমন হবে দেশের বেকারত্বের অবস্থা। চারদিকে শুধু চিৎকার আর হাহাকার, আমি বেকার, আমি বেকার। বাবা, আমার চাকরিটা হয়ে গেছে। কি? আমার 33 পেয়ে পাস করা আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ বাবা, ওরা বলেছে 2 লাখ টাকা দিলেই নিয়োগপত্র দিয়ে দিবে।
ব্যাংকে পেনশনের টাকাটা আছে সেখান থেকে তুলে নিয়ে যাস। মাননীয় মডারেটর, বলছিলাম কি স্যার বেকারত্বের কথা। আছে সার্টিফিকেট, নেই দক্ষতা, তবু চাই চাকরি। চাকরি পাওয়ার জন্য একটি ফোন কল, পরিচিত মুখ, ঘুষের টাকায় যেখানে যথেষ্ট সেখানে দখলহীন মানুষের চিন্তা কি? তার তো বলতেই পারে চাকরি তো আমার হাতের মোয়া, চাইলেই পাই। আমার প্রতিভা বলে আপনারা বলতে পারেন, চাকরি না পেলে দক্ষতা থাকলে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। মাননীয় মডারেটর, আত্মকর্মসংস্থানের জন্য যাদের পুঁজি প্রয়োজন হয় সরকারি সহায়তার, ব্যাংকে ঋণ দেবে সে তো নিজে ঋণ খেলাপি দায়ে অভিযুক্ত। আবার সরকারি সহায়তা মানে দেশের সরকার, তার তো আর বিদেশে বাড়ি বানানোর জন্য কোটি কোটি টাকা দরকার। তাই তো আজ আমাদের সমাজে লাখ লাখ তরুণ বেকার। বুঝলেন, যখন কতগুলোকে চেয়ারে বসে দায়িত্ব নেয় তখন দক্ষ সম্পন্ন ব্যক্তিরা হারিয়ে যায় বেকারত্বের অভিশাপের সাগরে। মাননীয় মডারেটর, বুঝতে এবং ন্যায় নীতি বিরোধী কাজ, এখানে নৈতিকতার অভাবে স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। তারপরও কি নৈতিকতার বলবেন নৈতিকতার অভাবে দেশের উন্নয়নের প্রধানতা নয়? তাহলে তো বলতেই হয় আমার বিপক্ষতার বন্ধুদের চোখে হাতে ছানিয়ে পড়েছে, তাড়াতাড়ি অপরাধটা করিয়ে নেবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আক্তাতুন্নেসা উসামা, পক্ষদলীয় প্রথম তার্কিক, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। আজকে প্রথম তার্কিক এ পর্যায়ে সেন্ট ফ্রেন্সিস গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রথম তার্কিক, বিপক্ষ দলীয় বক্তা উম্মে হানিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। আজকের বিতর্কের যে বিষয় রয়েছে, বিষয়টি আবার আমি জানিয়ে রাখছি। আজকের বিতর্কের বিষয় হলো নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধু এবং উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করেছি। ইতিমধ্যে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞান করেছেন, তবু আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে প্রথমে সংক্ষেপে আরেকবার বিষয়টি সংজ্ঞান করে আমাদের অবস্থান নিশ্চিত করছি। এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য প্রথমে আমাদের জানতে হবে নৈতিকতা কি, অভাব কি, উন্নয়ন কি, অপ্রাতুলতা কি এবং প্রধান কারণ বলতে মূলত কি বোঝায়। মাননীয় মডারেটর, নৈতিকতা হচ্ছে মানুষকে সঠিক পথে চলতে শেখানো, যাতে সে অন্যের ক্ষতি না করে সততা, ন্যায়, দয়া আর মানবিকতার পথে চলতে পারে। অর্থাৎ সহজ ভাষায় বললে ভালো ও খারাপের মাঝে পার্থক্য করতে পারা। অভাব হচ্ছে কোনো কিছুর অপ্রাতুলতা বা প্রয়োজনীয় জিনিসের ঘাটতি। উন্নয়ন হচ্ছে যখন কোনো ব্যক্তি, সমাজ বা দেশ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে এগিয়ে থাকে তখন সেটি হচ্ছে উন্নয়ন। অন্তরায় হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা এবং প্রধান কারণ বলতে বোঝায় মূল বা আসল কারণ। আর একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে নৈতিকতার অভাব কখনোই প্রধান অন্তরায় হতে পারে না। কারণ বিশ্বব্যাংকের তথ্য মতে কোনো দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায়গুলো হচ্ছে দুর্বল অবকাঠামো, অদক্ষ জনশক্তি, জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্রতা ইত্যাদি। কই, এখানে তো কোথাও আমি নৈতিকতার অভাবকে খুঁজে পেলাম না। তাহলে আপনারা কোথা থেকে নৈতিকতার অভাবকে খুঁজে নিয়ে এলেন? আসলে বাস্তবতা তো হচ্ছে এটাই যে আমি যদি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের হাতে একটি উন্নত মানের সাবস্টাইলও ধরিয়ে দিই তাহলেও তারা কোনো গোড়া থেকে নৈতিকতার অভাবকে খুঁজে আনতে পারবে না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল এতক্ষণ এত কথা বলে গেলেন, কিন্তু দেশের উন্নয়ন বলতে তার ঠিক কোন ধরনের উন্নয়নকে বোঝাচ্ছে তাই তারা স্পষ্ট করে গেলেন না। মাননীয় মডারেটর, একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক ব্যবস্থা এবং প্রযুক্তিগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন বলতে বোঝায় কোনো দেশ, অঞ্চল বা প্রতিষ্ঠানের মৌলিক ব্যবস্থাপনা, সেবা ও ব্যবস্থা উন্নত করা যাতে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম সহজে চলতে পারে, যেমন ঘরবাড়ি, স্কুল, কলেজ, ব্রিজ ইত্যাদি। আর এগুলো বানানোর জন্য দরকার হচ্ছে দক্ষ জনশক্তি, সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত পরিমাণে অর্থ। আর এগুলো যদি নাই থাকে তাহলে আপনারা নৈতিকতা দিয়ে কি করবেন? আচ্ছা, মনে করুন তর্কের খাতিরে আমি আপনাদের কথা মেনে নিলাম, তাও নিজেরা একটু চিন্তা করুন তো। একটি প্রকল্পে সব নৈতিক ব্যক্তিদের চাকরি দেওয়া হলো, কিন্তু তাদের মধ্যে দক্ষতা নেই, সঠিক পরিকল্পনা নেই, অর্থ সম্পদ এসব কিছুই নেই। তাহলে তারা নৈতিকতা দিয়ে শুধু কি করবে? নাকি তারা ভূমির সামনে সকল নৈতিক ব্যক্তিদের নৈতিক কাজে নিয়োগ দেওয়া হলে তারা ভূমির সামনে গিয়ে আমাদের বিখ্যাত একটি আছে আলাউদ্দিন ও 40 চোর, তাদের মধ্যে একটি বিখ্যাত ডায়লগ ছিল যে চিটিং ফা এভাবে বলবেন আর ভূমি তৈরি হয়ে যাবে। আর মাননীয় মডারেটর, তাদের মধ্যে যদি দক্ষতা নাই থাকে তাহলে তারা কিভাবে উন্নয়ন করবে?
মাননীয় মডারেটর, আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থনৈতিক ব্যবস্থা বলতে বোঝায় একটি দেশের উৎপাদন, বন্টন, ভোগ এবং বিনিময় ব্যবস্থার পদ্ধতি, যার মাধ্যমে প্রয়োজনীয় পণ্য ও সেবা সংগ্রহ হয়। অর্থনৈতিক উন্নয়নের মধ্যে বেশ কয়েকটি বিষয় রয়েছে, যেমন জাতীয় আয়ের বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, শিল্পের ও বাণিজ্যের সম্প্রসারণ। আর আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমদানি নির্ভরতা, ভূমি সীমাবদ্ধতা এবং অতিরিক্ত জনসংখ্যা। মাননীয় মডারেটর, আমাদের দেশের বর্তমান জনসংখ্যা 17,29,00,000 এবং আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আমাদের দেশের আয়তন 90তম হলেও জনসংখ্যায় 9তম, অর্থাৎ ভূমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তাই দেশে যে খাদ্য উৎপাদন হয় তা যে দেশের সবার চাহিদা মেটানো সম্ভব হয় না। কারণ আপনারা বলুন তো, 3 ফুট কাপড় দিয়ে কি আর 6 ফুট দেহ ঢাকা যায়? জনসংখ্যা বেশি থাকায় খাদ্যের উৎপাদনও কম, ফলে আমাদের অনেক খাদ্যদ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হয়। দেখা যায় আমাদের রপ্তানি 46% আর আমদানি হচ্ছে 54%। আর যে দেশে রপ্তানি থেকে আমদানি বেশি, তবে সে কিভাবে দেশের উন্নয়ন হবে? একটি দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সেই দেশে অর্থ উদ্বৃত্ত থাকে, আর আমাদের উদ্বৃত্ত তো দূরে থাক, যা আছে তাও ভোগ্যপণ্য আমদানি করতে করতে চলে যায়। তাহলে প্রতিপক্ষ দল আপনারা এখানে কিসের দোষ দিবেন? নৈতিকতার অভাব নাকি অবাঞ্ছিত জনসংখ্যাকে? এছাড়াও বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে গৃহহীন মানুষ 10 লক্ষ, কিন্তু গৃহ তৈরির জন্য জায়গা আছে মাত্র 6 লাখ মানুষের। তাহলে বাকি 4 লাখ মানুষ কি দিয়ে গৃহ তৈরি করবে? নৈতিকতা দিয়ে? আর যদি গৃহ নির্মাণ করতেও চায়, তাও গাছ কাটতে হবে, বনভূমি ধ্বংস করতে হবে, এগুলোও তো অনৈতিক কাজ। অর্থাৎ উন্নয়ন করতে হলে অনৈতিক কাজ আপনাকে করতেই হবে। তাহলে ঠিক কিভাবে আপনারা নৈতিকতার অভাবকে দায়ী করছেন? মানে মডারেটর, বর্তমান যুগে দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তি একটি বড় বিষয়। যদি কোনো দেশ প্রযুক্তিতে দুর্বল থাকে, সেই দেশ কিভাবে উন্নত হবে? প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে কি নৈতিকতার প্রয়োজন নাকি সঠিক পরিকল্পনা এবং দক্ষ জনশক্তি? মানে মডারেটর, একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হলো শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আর শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হয় দারিদ্রতার কারণে, নৈতিকতার অভাবের কারণে। যে দেশে এখনো শোনা যায় কবি রফিক আজাদের ভাবতে হারাম যারা নয় তার মানচিত্র চিবিয়ে খাবো, সেই দেশের ওপর দাঁড়িয়ে নৈতিকতার অভাবকে উন্নয়নের প্রধান অন্তরায় বলা মূল সমস্যাকে আড়াল করার ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ উম্মে হানি, বিপক্ষ দলীয় প্রথম প্রার্থী। থ্যাংক ইউ প্রিন্সিং স্কুল অ্যান্ড কলেজ। এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় প্রার্থী ফাতেমা আক্তার, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, তাকে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ফাতেমা আক্তার, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। বিপক্ষ দল নাকি বড় জ্ঞানী, মুখে তাদের বলি ভারী, কিন্তু ভিতরে দেখলে বুঝি শূন্য নীতি, ফাঁকা পাত্রই ভারী। কথা বলে উন্নয়নের, কাজ করে ঘুষের ঘরে, এতে যুক্তি শুনলে মনে হয় সত্যি লজ্জা করে। ধন্যবাদ দিতে চাই বিপক্ষ দলের প্রথম বক্তাকে, কারণ তার যুক্তি শুনে আমরা অন্তত এইটুকু বুঝতে পেরেছি যে উন্নয়ন নয়, তারা অজুহাতের শিল্পে অনেক এগিয়েছে। এবং সেই সাথে ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমরা জানি লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা আমাদেরকে যে যুক্তি দিয়ে গেলেন, তাহলে তো সেই যুক্তির আমার বলতেই হয় যে তারা যুক্তিহীন যুক্তি দিয়ে প্রশ্ন করে কি বলে গেলেন, আমি নিজেই বুঝতে পারলাম না। মাননীয় মডারেটর, আমি ভেবেভাবে বলতে চাই, যখন নৈতিকতা হয় তখন উন্নয়নের নামে জাহাজ ডুবে যায় দুর্নীতির সাগরে। এবং আজকের এই মঞ্চে আমি প্রমাণ করে দিয়ে যাব যে নৈতিকতার অভাবে দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। মাননীয় মডারেটর, উন্নয়ন মানে শুধু ইট পাথর সেতু বা রাস্তাঘাট নয়। উন্নয়ন মানে মানুষের মনন চিন্তা ও মূল্যবোধের বিকাশ। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন ওই দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের মনন চিন্তা ও মূল্যবোধের উন্নয়ন ঘটানো সম্ভব হয়। কিন্তু আমরা তো বাঙালি মানেই হচ্ছে স্রোতের বিপরীতে হাঁটা। তাদের কাছে উন্নয়ন মানেই হচ্ছে ইট পাথরের তৈরি বিল্ডিং, সেতু, রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি। মাননীয় মডারেটর, বলছিলাম আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নের কথা বলার কিন্তু তথ্য শেয়ার করেনি। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতে 2009 সাল থেকে 2024 সাল, এই 14 বছরের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে 29,230 কোটি থেকে 50,865 কোটি টাকার দুর্নীতি হয়েছে। উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার 30 থেকে 40%। মাননীয় মডারেটর, আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু দুর্নীতির কথা নিশ্চয়ই সবার মনে আছে, আর না মনে থাকলেও আমি মনে করিয়ে দিচ্ছি।
পদ্মা সেতুর দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয়। পদ্মা সেতুর প্রকল্পের কিছু অংশ নির্মাণকারী এই কোম্পানি এসএনসি লিমিটেড এর সাবেক 3 কর্মকর্তার বিরুদ্ধে কানাডার একটি আদালতে ঘুষের মামলা হয়। এরকম অসংখ্য রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ভবন নির্মাণ করা হয়েছে এই দেশে, এবং প্রতিটি নির্মাণ কাজের পেছনের গল্পটি ঠিক পদ্মা সেতুর মতোই। এখন আমি তোমাদের কাছে আমি প্রশ্ন রাখছি, অবকাঠামোগত উন্নয়ন নামে ঘুষ আর দুর্নীতি করে আমরা কি সত্যি উন্নত হচ্ছি নাকি নৈতিকতা হারাচ্ছি? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমাদের দেশের উন্নয়ন প্রকল্পের নামটি রয়েছে শুধু সরকারি খাতায়, আর উন্নয়নের নামে অসৎ লোকেরা কোটি কোটি টাকা হাতায়। উন্নয়নে পিছিয়ে যায় দেশ, প্রশ্ন এটাই, কবে হবে এর শেষ? মাননীয় মডারেটর, এই শেষ তখনই হবে যখন আমাদের দেশের যখন আমাদের দেশের অবকাঠামোগত নৈতিকতা, মূল্যবোধ ও আইনের প্রয়োগ ঘটানো সম্ভব হবে। ও, আইনের প্রয়োগ ঘটানো, সেটা তো আমার চিন্তার বিষয়। আমার ছেলেকে কে থানায় নিয়ে এসেছে? আমি চেয়ারম্যানের বাবা, আর আমার ছেলেকে থানায় নিয়ে আসা? স্যার, আগে কথাটা শুনুন। কিসের কথা? 4,000 টাকা লাগবে, আগে বললেই হতো, আমি পাঠিয়ে দিতাম। ও, থ্যাংক ইউ স্যার। আমাদের দেশে আইন মানে নিরাপত্তার অভাব, আর ঘুষ নেওয়া তো তাদের জন্মগত স্বভাব। মাননীয় মডারেটর, আইন ব্যবস্থার দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা বজায় রাখা এবং ন্যায় বিচার পেতে সকলকে সহায়তা করা। কিন্তু আমাদের দেশের আইন মানে চুরি, ডাকাতি, হত্যা সবই হবে, কিন্তু ঘুষের টাকা পকেটে করে আইন ব্যবস্থা চুপ হয়ে যাবে। তাই আমি দৃঢ়ভাবে বলতে চাই, আইনের পোশাক পরে ঘুষের বিনিময়ে আইন বিরোধী কাজে সহায়তা করা নিঃসন্দেহে নৈতিকতা বিরোধী কাজ। আমি আমার বিরোধী দলের বন্ধুদের কাছে প্রশ্ন রাখছি, নৈতিক মানুষ করে দেশের উন্নয়ন করবেন নাকি ঘুষের টাকা নিজের পকেটের উন্নয়ন মানে পকেটটা ভরবেন? মাননীয় মডারেটর, পকেট ভরা হবে আমাদের দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষগুলো এবং ডাক্তাররাও পিছিয়ে নেই। বলছিলাম সেবা খাতের কথা। কমিশনের বিনিময়ে নিম্নমানের ওষুধ লিখে রোগীকে ভুয়া রিপোর্ট দিয়ে ভয় দেখিয়ে রোগীর কাছ থেকে অপারেশনের টাকা নিয়ে নিজের পকেট ভরা ডাক্তারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজকাল হাসপাতালগুলোতে তৈরি হচ্ছে ভুয়া রিপোর্ট, যা থেকে সেবা নিচ্ছে হাজার হাজার লোক। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা কিংবা ডাক্তার, বিপক্ষ দলের বন্ধুগণ, তাদের কি শিক্ষাগত দক্ষতার অভাব নাকি নৈতিকতার অভাব? এমন নৈতিক মানুষকে কি কাজে রাখতে দেশের উন্নয়ন করতে? আশা করি উত্তরটা দিয়ে যাবে। তাই মাননীয় মডারেটর, আমি দৃঢ়ভাবে বলছি, নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। তারপরেও যদি আমার বিপক্ষ দলের বন্ধুগণ অস্বীকার করে যে নৈতিকতার অভাব দেশের উন্নয়নের প্রধান অন্তরায় নয়, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, মঙ্গল গ্রহে গিয়ে 1 বিঘা জমি কিনে সেখানে বাড়ি বানিয়ে নেবেন, কারণ বাস্তব জগৎ আপনাদের জন্য নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ এখানে উপস্থিত সকলকে। ধন্যবাদ দুলা আক্তার, পক্ষদলীয় দ্বিতীয় প্রার্থী। এরপর যে সেন্ট জুফ্রিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় প্রার্থী দুলা আক্তার, তার বক্তব্য বলতে আপনাদের আহ্বান করছে বিপক্ষ দলীয় প্রার্থী দুলা আক্তার, সেন্ট জুফ্রিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই কবিতার লাইনটি শুনে অনেকেই ভাবেন, আহা কি কাব্যিক কথা, কিন্তু আসলে কি তাই? না বিজ্ঞ প্রতিপক্ষ, না, এটা কোনো কবিতার লাইন নয়, এটা যেন এক নির্মম বাস্তবতার আর্তনাদ। এটা বাংলাদেশের হাজার হাজার মানুষের হৃদয়ের আর্তনাদ। এটা সে মায়ের আর্তনাদ যে সারা রাত নিজ সন্তানকে খালি পেটে ঘুম পাড়ায় আর সকালে বলে, বাবা আজ ভাত নেই, কাল হবে। এটা সেই শ্রমিকের কষ্টের প্রতিচ্ছবি যে দিন রাত পরিশ্রম করে, কিন্তু দিন শেষে তার নিজের ঘরের হাঁড়িতে আগুন জ্বলে না। এটা সেই কৃষকের গল্প যে নিজের কষ্টের ফসলে অন্যের পেট ভরায়, কিন্তু দিন শেষে নিজের সন্তানের মুখে একমুঠো ভাত তুলে দিতে পারে না। যেখানে পেটে ক্ষুধা, চোখে অনাহার, যেখানে চাঁদ ও কবিতা নয় এক টুকরো রুটি মনে হয়, সেখানে নৈতিকতার আলোচনা করা তো বিলাসিতা মাত্র। বিজ্ঞ প্রতিপক্ষরা খালি পেটে নীতি দেখে না, বাঁচার তাগিদটাই সবচেয়ে বড় নীতি হয়ে দাঁড়ায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নৈতিকতার অভাবে দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায়। বিপক্ষে বলছি, মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষরা সেই তখন থেকে নৈতিকতার অভাবকে প্রধান বাধা হিসেবে উপস্থাপন করে যাচ্ছে। কেন ও কোন ভিত্তিতে তা তো তারা এখনো স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিতে পারলো না। মাননীয় মডারেটর, সত্য তো এটাই যে নৈতিকতার অভাব দেশের উন্নয়নের পথে একটা ছোট্ট বাধা হতেই পারে, কিন্তু প্রধান অন্তরায় কখনোই নয়। কারণ প্রধান বাধা হচ্ছে দারিদ্রতা, আর পারিপার্শ্বিক আরো কারণ তো আছে। মাননীয় মডারেটর, গত সপ্তাহের কথা, বিতর্কের বিষয়টি জানার পর এ সম্পর্কে ভাবতে ভাবতে স্কুল থেকে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ একটা ভিক্ষুকের সাথে দেখা। ভিক্ষুকটি আমার কাছে এসে বলে, আপা কয়টা টাকা দেন না, সব কালটা থেকে কিচ্ছু খাই নাই।
আমি তাকে বললাম, আজব তো, আপনি ভিক্ষা কেন করছেন? আপনি জানেন না এটা অনৈতিক কাজ। এভাবে চলতে থাকলে আমাদের দেশের উন্নতি কিভাবে হবে? সে আমাকে কি বললো জানেন? আফা, নৈতিকতা কি? এরা খায় নাকি মাথায় দেয়? আপা, নৈতিকতা দিয়া আমি কি করবো? আর নিজের পেট খালি থাকলে দেশের উন্নয়নে আমি কি করবো? হ্যাঁ বিজ্ঞপ্তি বাবা, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের দেশের বাস্তবতার চিত্র। নিজের পেট খালি থাকলে দেশের উন্নয়নের কথা চিন্তা করার মতো সময় কারণ নেই। মাননীয় মডারেটর, বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ বিগত আওয়ামী লীগের অনেকেই বলেছিলেন দেশে নাকি কোনো ভিক্ষুকই নেই, কিন্তু বাস্তবতা কি তাই বলে? বাস্তবে তো আমরা ভিক্ষুক ছাড়া কোনো পাবলিক প্লেস কল্পনাই করতে পারি না। আচ্ছা বিজ্ঞপ্তি বাবা, আপনাদের কি মনে হয় মানুষ ভিক্ষা কেন করে? শখের বশে করে নাকি আনন্দের বশে করে? মাননীয় মডারেটর, আমরা বিজ্ঞপ্তি বাবা সেই তখন থেকে তোতা পাখির মতো নৈতিকতার অভাব, নৈতিকতা ভগবান, নৈতিকতার অভাব এক কথা বারবার বলে বলে উন্নয়নের পথে সবচেয়ে বড় কথা দায়িত্বটাকে আলাদা একটা প্যাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দয়া করে ভুলে যাবেন না আপনি ঠিক কোন দেশে বসবাস করছেন। বাংলাদেশের মতো একটি দেশে যেখানে 2025 সালে দারিদ্রতার হার দাঁড়িয়েছে 28%, যেখানে প্রায় 30% মানুষের দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেই দেশে উন্নয়নের পথে প্রধান বাধা নাকি নৈতিকতার অভাব। এটা ভাবাও কি হাস্যকর ব্যাপার নয়? যে দেশে নুনান্তে পান্তা ফুরায়, সে দেশে নৈতিকতা নিয়ে পড়ে থাকলে একসময় ভিক্ষে করা ছাড়া কোনো গতি থাকবে না। উন্নয়ন হওয়া ফলে দূরের কথা। বিজ্ঞপ্তি কখনো আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে মানুষ প্রতিদিন বাঁচার জন্য লড়ে। এই লড়াই ক্ষুধার, বেকারত্বের, দারিদ্রতার। বিজ্ঞ প্রতিপক্ষরা যে মা শারীরিক অভুক্ত থেকে নিজ সন্তানের মুখে এখনো ভাত তুলে দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষের উদ্দেশ্যে, তাকে কি আপনি বলবেন যে আপনার নৈতিকতা কই, আপনার নীতি কই, আপনি ভিক্ষে কেন করছেন? এটা তো অনৈতিক কাজ না। বিজ্ঞ প্রতিপক্ষরা আপনার ওই নীতির থেকে ওই মায়ের কাছে এক মুঠো ভাতের মূল্য অনেক বেশি। বিলাসবহুল অট্টালিকায় বসে নীতি নৈতিকতার কথা সবাই বলতে পারে, একবার অট্টালিকার বাইরে বাংলাদেশের অন্ধকার রাতে নিশ্চুপ রাস্তায় বেরিয়ে দেবেন। স্ট্রিট লাইটে নিচে শুয়ে থাকা সেই অসহায় ক্ষুধার্ত মানুষের কাছে আপনাদের দেখতে লাগবে যেই নৈতিকতার অভাবকে আপনি প্রথম বাধা হিসেবে গণ্য করছেন, দারিদ্রতার সঙ্গে এটা কোনো বাধা হিসেবেই গণ্য হবে না। একজন ক্ষুধার্ত মানুষের কাছে নৈতিকতা নয়, বড় এক মুঠো ভাতই যেন সবচেয়ে বড় নীতি। যে দেশে হাজার হাজার মানুষ অভাবে জর্জরিত, যেখানে শিক্ষার অভাব, কর্মসংস্থানের অভাব, সুযোগের অভাব, সেই দেশে উন্নয়নের পথে প্রধান বাধা কিভাবে নৈতিকতার অভাব হয়, সত্যি আমার জানা নেই। বিজ্ঞ প্রতিপক্ষরা 1974 সালে ভয়াবহ দুর্ভিক্ষের কথা আসলে সবাই মনে আছে। তখন আমাদের দেশে দারিদ্রতার হার কত ছিল জানেন? 70 থেকে 80%। পরিমাণটা মনে রাখবেন, 70 থেকে 80%। রাস্তা ভর্তি ছিল ক্ষুধার্ত মানুষ, ভাতের জন্য ছিল হাহাকার। কিন্তু আজ সরকারি তথ্য মতে বর্তমানে বাংলাদেশে দারিদ্রতার হার হচ্ছে 28%। অর্থাৎ দারিদ্রতার হার প্রায় 52% কমাতে আমরা সক্ষম হয়েছি। অনেক মানুষ ক্ষুধামুক্ত হয়েছে, অনেক পরিমাণ নিজ পায়ে দাঁড়াতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে নৈতিকতার অভাব যদি উন্নয়নের পথে প্রধান বাধাই হতো, তাহলে কি বাংলাদেশ এত দূর এগোতে পারতো? অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে পারতো? কারণ নৈতিকতার অভাব তো তখনও ছিল। এমনটা তো নয় যে খুন, দুর্নীতি, অন্যায় এগুলো আজকের যুগের নতুন তৈরি, এগুলো তো তখনও ছিল। বরং এই ধরনের অন্যায় কাজ তখন আরো বেশি হতো। তারপরও দেশ এগিয়েছে। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে দারিদ্রতা নির্মূল। দারিদ্রতা নির্মূলের প্রচেষ্টা এগিয়েছে বলেই আমাদের দেশ আজ এগিয়েছে। ক্ষুধার্ত মানুষের পেট যখন ভরেছে, তখনই মানুষ স্বপ্ন দেখতে শিখেছে, আর তখনই আমাদের দেশের আসল উন্নয়ন হওয়া সম্ভব হয়েছে। আর নৈতিকতার অভাব যদি দেশের উন্নয়নের পথে প্রধান বাধাই হতো, তাহলে কি ইসরায়েলের মতো একটা অনৈতিক দেশ আজ উন্নয়নের শীর্ষে থাকতো? যেখানে আমাদের সাবেক তথ্যমন্ত্রী মুহিত বলেছেন যে দারিদ্রতা হচ্ছে উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। দারিদ্রতা কমাতে পারলে উন্নয়ন নিজে থেকে আমাদের কাছে আসবে। যেখানে ডক্টর ইউনূস বলেছেন দারিদ্রতা উন্নয়নকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে, তাই উন্নয়ন করতে হলে দারিদ্রতাকে নির্মূল করতে হবে। সেখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ কিভাবে নৈতিকতার অভাবকে প্রধান কারণ হিসেবে দায়ী করছে, সত্যি আমার জানা নেই। পরিশেষে বিজ্ঞ প্রতিপক্ষদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাইবো, এরপরে যদি আপনারা আমাদের সাথে সহমত না হন যে আসলে নৈতিকতার অভাব নয়, দারিদ্রতাই হচ্ছে উন্নয়নের পথে প্রধান বাধা, না হলে বলবো আপনাদের অবস্থা ঠিক এইরকম। চোখের সামনে আছে সবই, দেখতে আমি চাই না, সত্যি ওটা সত্যি জানি, মানতে তবুও চাই না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দোলা আক্তার, বিপক্ষ দলীয় দ্বিতীয় তার্কিক। থ্যাংক ইউ প্রেসিডেন্ট স্কুল এন্ড কলেজ। এ পর্যায়ে পক্ষ দলের দলনেতা রিয়াম্মি খান, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় দলনেতা রিয়াম্মি খান তার বক্তব্য উপস্থাপনের জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। নৈতিকতার অভাব কি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়? এর পক্ষে দলনেতা রিয়াম্মি খান তার বক্তব্য উপস্থাপন করেন। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিপক্ষ দলের বন্ধুরা বলে নৈতিকতা নাকি তেমন কিছু নয়, তাদের যুক্তি শুনে হাসি পায়।
মনে হয় যেন চোর বলে চুরি তো উন্নয়নের পথ, আর মিথ্যাবাদী শেখায় নাকি সততাই সত্যের শপথ। মাননীয় মডারেটর, যে দেশ নীতি হারায় সে দেশ থেকে হারিয়ে যায় উন্নয়নের হাতিয়ার। তাই আমি দৃঢ়ভাবে বলবো, নৈতিকতার অভাবই আজকে আমাদের দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। আজকে বিতর্কের মঞ্চে আমার দলের প্রথম বক্তা অত্যন্ত যুক্তি সহকারে প্রমাণ করে গেছে যে এই নৈতিকতার অভাবের কারণেই আজকে আমাদের শিক্ষাখাত ধ্বংসের মুখে। যে শিক্ষা ব্যবস্থায় থাকে ঘুষ দুর্নীতির মতো এই নিন্দনীয় কাজগুলো, সেই শিক্ষা ব্যবস্থা আর যাই হোক কখনোই সুশিক্ষা হতে পারে না। তাই আমরা সার্টিফিকেট অর্জন করছি ঠিকই, কিন্তু দক্ষতা না। আর এর পেছনে মূল কারণ হলো নৈতিকতার অভাব। আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই যে শিক্ষা, আমার বিপক্ষের কাছে প্রশ্ন হলো, যে শিক্ষা আজ ধ্বংসের মুখে, সেই শিক্ষা নিয়ে আপনারা ভবিষ্যতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন তো? আশা করি উত্তর দিয়ে যাবেন। আমার দলে দ্বিতীয় বক্তা খুব সুন্দর করে প্রমাণ করে গেছে যে নৈতিকতার অভাব আইন ব্যবস্থাকে করেছে দুর্বল। আর অবকাঠামোগত উন্নয়ন মানেই ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের পকেটের উন্নয়ন। আর সেবা খাত মানেই ভুয়া রিপোর্ট দিয়ে সুস্থ মানুষকে অসুস্থতার সার্টিফিকেট দেওয়া। আর স্বাস্থ্য মন্ত্রণালয় তো নিম্নমানের স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করে কোটি কোটি টাকা নিজের পকেটে ভরে। এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মাননীয় মডারেটর, আমার দেশের উন্নয়নের বাস্তব চিত্রটা ঠিক আমার বলা কবিতার চরণগুলোর মতোই। দেশের উন্নয়নের দায়িত্ব যাদের হাতে, তারাই আজ পকেটে টাকা ভরে পালিয়েছে হেলিকপ্টারে চড়ে। বলছিলাম বিগত সরকারের শাসন আমলের কথা, যার কারণে এখন আমরা ফেলছি দীর্ঘ নিঃশ্বাস। বিগত সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে $23,400 কোটি বিদেশে পাচার করেছে। বিদেশে পাচার করেছে অর্থ, আর দেশে বাড়িয়ে গেছে ঋণের বোঝা। দুর্নীতির কারণে আজ বিদেশের বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করতে আসতে আগ্রহী হচ্ছেন না। ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি আমরা। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের কাছে প্রশ্ন, বিগত সরকারের মন্ত্রী পরিষদে সবাই শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা ছিল, কারো কারো ছিল উচ্চ শিক্ষাগত দক্ষতা ও যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও তারা কিভাবে পারলো উন্নয়নের নামে দুর্নীতি করে দেশ থেকে টাকা পাচার করে বিদেশি সম্পত্তির পাহাড় করতে? এখানে দক্ষতা নাকি নৈতিকতার অভাব? দয়া করে উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, যাদের মধ্যে ন্যায় নীতি তারাই করে দুর্নীতি, যাদের মধ্যে নৈতিকতা থাকে তারা কখনোই নীতি বিরোধী কাজ করতেই পারে না। মাননীয় মডারেটর, 2024 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার কাজ করছে। নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে নতুন সরকার গঠিত হবে। পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে, তবে পরিবর্তনটা হতে হবে চেয়ারে বসার মানুষটা নয়, তার মানসিকতার। শুধু শিক্ষাগত যোগ্যতা বা দক্ষতা থাকলে হবে না, থাকতে হবে নৈতিকতা, মূল্যবোধ আর দেশপ্রেম। তবেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন পৃথিবীর উন্নত দেশগুলোর কথা, যেমন ইসরায়েলের কথা আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেছে। আমি বলছি ওই দেশের দক্ষতা ছিল, প্রযুক্তিগত উন্নয়ন ছিল, আমি তা অস্বীকার করছি না, আমি তা মানছি। ওই দেশগুলোতে দক্ষতা ছিল, প্রযুক্তির ব্যবহার ছিল, আপনারা সবই বললেন, কিন্তু বন্ধুরা এরা তো বলে গেলেন না সেই দেশে ছিল না নৈতিকতার অভাব। মাননীয় মডারেটর, দেশের উন্নয়ন নিয়ে ভাবছি, কিন্তু আমরা এমন এক দেশে বসবাস করছি যে দেশের উন্নয়নের কথা ভাবাটা যেন ঘুমের ঘরে স্বপ্ন দেখার মতো। ঘুম ভেঙে গেলেই যার অস্তিত্ব হারিয়ে যায়। মাননীয় মডারেটর, আমাদের দেশে রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকা একজন ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণায় কাতরায়, তখন পাশে দাঁড়িয়ে থাকা লোকটি ব্যস্ত ভিডিও করার, ছবি তোলায়। বাবা, আমার মোবাইল লাগবে, মোবাইল চাই। বাবার কড়া জবাব, আগে পড়ালেখা শিখে মানুষ হও, তারপর মোবাইল। বাবা নামাজ পড়ছিল, পিছন থেকে ছেলে এসে বাবার পিঠে ছুরি মেরে দিল শেষে। যে সন্তানকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখায়, সেই সন্তানই আজ নেশার টাকার জন্য নিজের মাকে হত্যা করছে। প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা, ধর্ষণের হাত থেকে রেহাই পায়নি 3 বছরের ছোট্ট শিশু। সামাজিক অবক্ষয়ের এমন চিত্র যদি আমরা প্রতিদিন দেখি, তাহলে আমরা উন্নয়নের ছবি কিভাবে আঁকি? মাননীয় মডারেটর, আজকের বিতর্কের মঞ্চে উপস্থিত সকলের কাছে আমার প্রশ্ন, কাদের হাতে তুলে দিব আমরা ভবিষ্যতের উন্নয়নের দায়িত্ব? আপনার আমার সন্তান যে ভবিষ্যতে শিক্ষিত, দক্ষ, নৈতিকতাহীন অমানুষে পরিণত হবে না, তার নিশ্চয়তা কে দিবে? কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। আসুন আমরা দেশ থেকে ঘুষ, দুর্নীতি, সামাজিক অবক্ষয় দূর করার মাধ্যমে নৈতিক শাসন প্রতিষ্ঠা করি। ভবিষ্যৎ প্রজন্মের হাতেই হোক দুর্নীতিহীন উন্নয়নের হাতে করি। তাই আমার বিপক্ষ দলের বন্ধুরা আসুন আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলুন, নৈতিকতার অভাবে দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ রিয়ামি খান, পক্ষদলীয় শেষ তার্কিক দলনেতা, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। আমাদের বিতর্কের এ পর্যায়ে বিপক্ষ দলীয় শেষ তার্কিক মিথিলা সরকার, দলনেতা সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ, বিপক্ষ দলীয় দলনেতা। আজকের বিতর্কের বিষয় নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের প্রধান অন্তরায় বলছে মিথিলা সরকার, দলনেতা সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায়। অত্যন্ত সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। এতক্ষণ ধরে আমার প্রিয় প্রতিপক্ষ শুধুমাত্র নৈতিকতার গানে গেয়ে যাচ্ছে, কিন্তু প্রিয় প্রতিপক্ষ আপনারা এক অনেক কল্পনার জগতে বাস করছেন। কিন্তু ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ট্রুথ ইজ স্ট্যান্ডার্ড অ্যান্ড ফিকশন, যার অর্থ বাস্তবতা কল্পনার চেয়ে অনেক বেশি অদ্ভুত, অনেক বেশি আলাদা। আর সেই বাস্তবতার নিরিখে কোনো দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায় কখনোই নৈতিকতার অভাব নয়, বরং প্রধান অন্তরায় হচ্ছে দারিদ্র্য, পাশাপাশি অতিরিক্ত জনসংখ্যা, কর্মসংস্থানের অভাব, বেকারত্ব। এই কারণগুলো তো রয়েছে। মাননীয় মডারেটর, কোনো দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শিক্ষিত ও দক্ষ জনগণ, কারণ শিক্ষিত ও দক্ষ জনগণই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে। উদাহরণ হিসেবে লুক্সেমবার্গের কথা বলাই যেতে পারে। সেই দেশের জিডিপি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ। আর আমার প্রিয় প্রতিপক্ষ, আপনারা কি জানেন লুক্সেমবার্গের সাক্ষরতার হার কত? 100%। আর সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশে অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে আমাদের বাংলাদেশের সাক্ষরতার হার 77.9%, অর্থাৎ 22.1% জনগোষ্ঠী এখনো নিরক্ষর। আর সেই নিরক্ষরতার পেছনে সবচেয়ে বড় কারণটি কি জানেন? দারিদ্র্য। মাননীয় মডারেটর, আপনি বলুন না, যে মানুষটা দিন এনে দিন খায় সে ঠিক কিভাবে তার সন্তানকে বিদ্যালয়ে পাঠাবে? আর তাছাড়া এখন কি আপনারা এটা বলবেন যে যদি কেউ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে তাহলে সেটা তার নৈতিকতার দোষ? আচ্ছা, একটা মানুষ কি নৈতিকতার অভাবের কারণে দরিদ্র হয়? আমার উত্তর চাই। এছাড়া আমাদের দেশে এই চিত্র অহরহ দেখা যায় যে কোনো দরিদ্র পিতা তার সংসারের দারিদ্র্যের বোঝা কমাতে সন্তানকে কোনো না কোনো শ্রমযুক্ত কাজে লাগিয়ে দেয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় তাহলে একবার নবাবগঞ্জের রাস্তায় বেরিয়ে দেখবেন 12 বছরের একটা বাচ্চা ছেলেও নিচে দাঁড়াচ্ছে। যে ছেলেটা আজকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের উন্নয়ন করবার কথা, সেই ছেলেটার কাঁধে আজ সংসারের বোঝা। যে ছেলেটার প্রতি 2 হাতে আজ বই খাতা কলম থাকার কথা, সেই ছেলেটার আজ কচি কোমল 2 হাত রিক্সার হাতল বাইতে কঠিন পাশার। এখন কি আপনি এটা বলবেন যে সেই ছেলেটা নৈতিকতার অভাবের কারণে এই কাজ করছে? না, বরং দারিদ্র্যের করাল রাশি তাকে বাধ্য করছে এই সকল কাজ করতে। আপনারা বলতে পারেন চুরি ডাকাতির কথা, আপনারা বলতে পারেন যে এগুলো তো নীতিহীন কাজ, তাহলে এগুলো মহাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু একবার একটু নিজেকেই প্রশ্ন করুন তো, এই যে চুরি ডাকাতি ছিনতাই এই ঘটনাগুলো ঠিক কেন হচ্ছে? আমাদের সমাজে যখন একটা মানুষ চুরি করে তখন বলা হয় তার মধ্যে নৈতিকতা নেই, সে নাকি নীতিহীন। কিন্তু একবারও কি এটা ভেবে দেখা হয় সেই মানুষটা এত রাস্তা থাকতে চুরির রাস্তাতে ঠিক কেন নামলো? আরে ভাই, যখন অভাব ঘরে ঢোকে, যখন পকেটে টাকা থাকে না, যখন পেটে ভাত থাকে না, তখন আপনাদের তথাকথিত নীতি আর নৈতিকতার বাড়ি জানালা দিয়ে পালিয়ে যায়। তাই আমি বলবো, আগে দারিদ্র্য দূর করুন, তারপর নৈতিকতার কথা বলুন। কারণ দারিদ্র্য দূর করলে উন্নয়ন এমনি আসবে, আপনাকে নৈতিকতার পেছনে ছুটতে হবে না। এছাড়া আপনারা বারবার গলা ফাটিয়ে বলে যাচ্ছেন যে নৈতিকতার অভাবে নাকি দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায়। কিন্তু আপনাদের এই কথাটা ঠিক কতটা ভিত্তিহীন তা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় আমাদের বিশ্বের উন্নত দেশগুলোর অগ্রগতির ইতিহাসের দিকে তাকালে। আমরা ইংল্যান্ডের দিকে তাকিয়ে ভাবি, বাহ কি উন্নত দেশ, কিন্তু এই উন্নয়নের পেছনের গল্পটা সেটা কি আপনারা জানেন? ঐতিহাসিকদের মতে 18 থেকে 19 শতকে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তথা শিল্প বিপ্লবের মাধ্যমে ইংল্যান্ডের উন্নয়ন ঘটছিল, তখন সেই দেশের কলকারখানায় মানুষদেরকে 12 থেকে 14 ঘন্টা শ্রম দিতে হয়েছে। শুধু তাই নয়, ইংল্যান্ড ভারত সহ অনেক দেশে ঔপনিবেশিক বাণিজ্য স্থাপন করেছে। সেসব দেশে মানুষকে গুম খুন হত্যা সহ নানা ধরনের কাজ করেছে। আর আপনারা এতক্ষণ ধরে নৈতিকতার অভাবে যে চিত্রটি তুলে ধরেছেন সেই অনুযায়ী এই সকল কিছুই তো অনৈতিক কাজ। তাহলে আমার প্রশ্ন, যদি নৈতিকতার অভাবে উন্নয়নের পথে প্রধান অন্তরায় হয়ে থাকে, তাহলে ইংল্যান্ড কিভাবে এত অনৈতিক কাজ করেও আজ উন্নয়নের শীর্ষে? আমাকে দয়া করে উত্তরটা দিয়ে যাবেন। কারণ যদি সত্যি নৈতিকতার অভাব অন্তরায় হতো তাহলে তো ইংল্যান্ড বহুকাল আগেই ধসে পড়তো। ইংল্যান্ডের কথা কেন বলছি, আমাদের এশিয়া মহাদেশের দেশ চীনের কথাই বলি। বর্তমানে বিশ্ববাজারে প্লাস্টিকের চাল ডিম ইত্যাদি দেখা মিলছে, আর সেসব কিছু যোগান কিন্তু উন্নত দেশ চীনই দিচ্ছে। তা আমার প্রিয় প্রতিপক্ষ, এগুলো কি খুব নৈতিক কাজ? তাহলে আমার প্রশ্ন, চীন তো
বলেছিলেন, "It doesn't matter whether the cat is black or white, as long as it catches mice." তার বাংলা অর্থ, একটা বিড়াল সাদা নাকি কালো সেটা বড় কথা নয়, সেটা ইঁদুর ধরতে পারলেই হলো। অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি এটাই বুঝিয়েছিলেন যে দেশের উন্নয়নের জন্য কোনো কাজ করতে হলে সেই কাজটা নৈতিক নাকি অনৈতিক সেটা আমাদের দেখার বিষয় নয়, সেই কাজের দ্বারা উন্নয়ন হলেই হলো। আর তার এই বক্তব্যের পরও আপনারা যদি নৈতিকতার হককে দায়ী করেন, তাহলে আমাকে বলতেই হয় যে পুকুরে নেই পানি, সেই পানিতে আপনারা ছিপ ফেলে বসে আছেন মাছ ধরার উদ্দেশ্যে। তাই আমি সবসময় মুক্তিকণ্ঠে এই কথাটাই বলবো যে উন্নয়ন করতে হলে আগে দারিদ্র্য দূর করুন, আর তারপর নৈতিকতার কথা বলুন। কারণ যদি দারিদ্র্য দূর না করি, তাহলে তো আপনাদের মতো কোনো কাজ শুরু করার আগে এই কাজটা নৈতিক হবে তো, এই কাজটা নৈতিক হবে তো, এটা ভাবতে ভাবতে আমার সারা জীবন কাজ চলে যাবে। উন্নয়ন তো কোনো দূরের কথা। মানে এত কিছুর পরেও যদি আপনারা আমাদের সাথে সম্মত হতে না পারেন যে নৈতিকতার অভাব নয়, বরং দারিদ্র্যই হলো উন্নয়নের পথে প্রধান অন্তরায়, তাহলে তো আমাকে বলতেই হয়, হায় রে কপাল মন্দ, সেটা তো ধন্যবাদ। ধন্যবাদ মিথিলা সরকার, বিপক্ষ দলীয় দলনেতা, তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের সেই সাথে প্রথম পর্ব শেষ হয়ে গেল। এ পর্যায়ে আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। তো জানিয়ে রাখি, আজকের বিতর্কের বিষয় নৈতিকতার অভাবে দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। আজকে এ বিষয়ের উপর পক্ষ বিপক্ষ দুই দলেই বিতর্ক করেছেন, যুক্তিতর্ক দেখিয়েছেন। এ পর্যায়ে আমরা দ্বিতীয় পর্বে যাব। আমাদের সময় বরাদ্দ 2 মিনিট, প্রত্যেক দলনেতা 2 মিনিট সময় পাবে। প্রথমে আসবে পক্ষ দলীয় দলনেতা রিয়াম্মি খান, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। 2 মিনিট সময় পাবে, এর মধ্যে তোমার যুক্তি খণ্ডন করতে হবে। এ পর্বের নাম যুক্তি খণ্ডন, সময় 2 মিনিট। রিয়াম্মি খান, তোমার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। রিয়াম্মি খান, আজকে বিতর্কের বিষয় হলো নৈতিকতার অভাবই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। পক্ষে বলবেন রিয়াম্মি খান, দলনেতা রিয়াম্মি খান, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে আবারও কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যালো মিথিলা, প্রশ্ন পেয়ে গেছি। বাবা, ওরা বলেছে 2 লক্ষ টাকা দিলেই নিয়োগপত্র দিয়ে দিবে, বললেই তো হতো, চা নাস্তার টাকাটা পাঠিয়ে দিতাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মাননীয় মডারেটর আমাকে আবারও কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো পড়াশোনায় এতটাই ব্যস্ত যে টিভিতে খবর দেখার বা পত্রিকা পড়ারও সময় পান না, নাকি তার চোখ থাকিতে অন্ধ। তাই আমি কিছুতেই বুঝতে পারছি না দেশে এমন চিত্র দেখার পরও আমার বিপক্ষ দলের বন্ধুরা নৈতিকতা ছাড়া দেশের উন্নয়নের কথা বলছে। আমার বিপক্ষ দলের বন্ধুরা বারবার বলেন যে বারবার বলে গেছেন যে দারিদ্রতার অভাবের কথা। আমি বলবো নৈতিক দক্ষতার অভাবের কথা। আমি বলবো নৈতিকতাহীন মানুষকে যতই দক্ষ করে তোলা হোক না কেন, তার কাছ থেকে দেশের উন্নয়নটা আশা করাটা যেন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতোই নিষ্ফল কাজ। তাহলে নৈতিকতাহীন দক্ষতা দিয়ে আমরা কি করব? চা বানাবো নাকি লুডু খেলবো? মাননীয় মডারেটর, যে দেশে দুর্নীতি মানুষের অস্থিমজ্জায় মিশে গেছে, সে দেশে নীতির অভাবের কারণে আর যে দেশ মানুষের বিবেকহীন জড়বস্তুতে পরিণত হচ্ছে, সে দেশের উন্নয়নের জন্য শুধুমাত্র দক্ষতাই কি যথেষ্ট? মাননীয় মডারেটর, আমাদের দেশ থেকে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা কি পারতাম না এই টাকাগুলো দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে দারিদ্রতা দূর করে দেশের উন্নয়ন ঘটাতে? আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেছে সুশাসন নেই আইনের যথেষ্ট প্রয়োগ এবং আছে পাকিস্তানি জবাবদিহিতার অভাব, তাই নাকি হচ্ছে দুর্নীতি। এখন আমার প্রশ্ন হচ্ছে, সুশাসন কে প্রতিষ্ঠা করবে? উন্নয়ন ব্যবস্থাকে শক্তিশালী করার দায়িত্ব কার? আপনার, আমার, অর্থাৎ এই দেশের মানুষেরই। আর এই মানুষগুলো যদি হয় নৈতিকতাহীন, তাহলে কখনোই দেশ থেকে দুর্নীতি দূর করে উন্নয়ন করা সম্ভব না। আমার বিপক্ষ দলের বন্ধুরা যদি মনে করে নৈতিকতাকে অপশনাল সাবজেক্ট হিসেবে রেখে দেশের উন্নয়ন ঘটাবেন, তাহলে তো বলতেই হয় আপনাদের উন্নয়ন হবে ঠিক বিগত সরকারের আমলে রড সিমেন্ট ছাড়া তৈরি বাস দিয়ে ব্রিজের মতোই মজবুত। মাননীয় মডারেটর, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করলো তোমার নাম কি, আপনি উত্তর দিলেন আমার দাদার নাম আব্দুল্লাহ। উত্তর শুনে লোকটি হাসবে আর মনে মনে ভাবে যে আপনি তার করা প্রশ্নটাই বুঝতে পারেনি। মাননীয় মডারেটর, দেশের উন্নয়নের পথে যে সকল বাধা রয়েছে আমি সেগুলোকে অস্বীকার করছি না। আমি শুধু এতটুকুই স্পষ্ট করে
বলতে চাচ্ছি যে নৈতিকতার অভাবে আমাদের দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ রিয়া খান, যুক্তিখণ্ডন করবে শেষ তার্কিক পক্ষ দলীয় বক্তা। এ পর্যায়ে বিপক্ষ দলীয় শেষ তার্কিক দলনেতা মিথিলা সরকার তার বক্তব্য উপস্থাপনের এবং যুক্তি খণ্ডনের জন্য সময় দেওয়া হচ্ছে 2 মিনিট। মিথিলা সরকার, থ্যাংক ইউ প্রেসিডেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এতক্ষণ ধরে আমার প্রিয় প্রতিপক্ষ দলের একটা কথা শুনে খুব অবাক হলাম। আর প্রিয় প্রতিপক্ষ তৃতীয় বক্তা বলে গেলেন যে আমরা নাকি বলেছি দক্ষতার অভাব উন্নয়নের পথে প্রধান অন্তরায়। কই, আমরা তো এই কথা একবারও বলিনি। উল্টে আমরা বলেছি যে দারিদ্র্য হচ্ছে প্রধান অন্তরায়। আপনারা তো দারিদ্র্য সম্পর্কে একটা কথাও বললেন না। আর তাছাড়া আপনারা বলছেন নৈতিকতা থাকলেই নাকি দেশের উন্নয়ন সম্ভব, অর্থাৎ দেশের মানুষ নৈতিক হলে নাকি দেশের উন্নয়ন হবে। আচ্ছা, আমি আপনাদের চোখটা একটু খুলে দিচ্ছি। দেখুন, আমাদের বিশ্বের একটি অত্যন্ত নৈতিক দেশ হচ্ছে ভুটান। সেই দেশে ধূমপান করাটাও একটা অপরাধ। সেই দেশের রাস্তায় আপনি একটা আবর্জনাও দেখতে পারবেন না। নৈতিকতার দিক দিয়ে ভুটান বিশ্বখ্যাত। আমার প্রশ্ন, যদি নৈতিকতার জ্ঞান দিয়েই দেশের উন্নয়ন সম্ভব হতো, তাহলে ভুটান কেন আর উন্নয়নশীল দেশের কাতারে, কেন আর উন্নত দেশের কাতারে নিজের নামটা লেখাতে পারলো না? আমাকে দয়া করে বলে যান। এছাড়াও আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন, এখানে নৈতিকতার অভাবের সাথে একটা প্রত্যয় আছে। অর্থাৎ আপনারা বোঝানোর চেষ্টা করছেন যে দেশের উন্নয়নের পথে শুধু এবং শুধুমাত্র নৈতিকতার অভাব প্রধান কারণ, কিন্তু কখনোই নয়। একটা দেশের উন্নয়নের পথে কখনো প্রধানমন্ত্রী নৈতিকতার অভাব হতেই পারে না, বরং এর পাশাপাশি রয়েছে আরো অনেক কারণ, এবং প্রত্যেকটা কারণে আমি বলবো সমান পর্যায়ের মূল্যবান। আপনারা বলছেন বিগত সরকারের আমলে ঋণ করতে হয়েছে, কিন্তু বিগত সরকারের আগের সরকারে কখনো তো ঋণ করতে হয়েছে। আসলে বাস্তবতা তো এটাই যে আমাদের দেশে পর্যাপ্ত অর্থ নেই, আর অর্থ না থাকলে ঋণ করতে হবে, এটাই স্বাভাবিক। তাই শুধুমাত্র বিগত সরকারের দোষ দিয়ে আসলে কোনো লাভ নেই। আর সবশেষে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এত কিছুর পরেও যদি আপনারা আমাদের সাথে সম্মত হতে না পারেন, তাহলে আপনাদের অবস্থা ঠিক এরকম, জলে নামিব, সাঁতার কাটিব, চুল ভিজাইব না, দেখিব শুনিব সবই বুঝিব, কিন্তু শিকার ধন্যবাদ মিথিলা সরকারকে। বিপক্ষ দলীয় শেষ তারিখ দলনেতা, থ্যাংক ইউ প্রেসিডেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ। আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল নৈতিকতার অভাবে দেশের উন্নয়নে প্রধান অন্তরায়। আমরা এর পক্ষে বিপক্ষে জোরালো বক্তব্য শুনেছি। তো দু দলেই তাদের পক্ষে যুক্তি দিয়েছে, বিশ্লেষণ করেছে। তো আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে এই অনুষ্ঠানে আজকের বিষয়ের উপর আমাদের যিনি মডারেটর রয়েছেন, মাননীয় মডারেটর, আজকে এই বিষয়ের উপর উনি কথা বলবেন। এই ফাঁকে আমরা ফলাফল তৈরি করব। ফলাফল তৈরি করতে কিছুক্ষণ সময় লাগবে, তারপর আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। কলাকুপা কুকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ে ডিবেটিং ক্লাব আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2025-এর আজকে উপস্থিত আমাদের কলাকুপা কুকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, যিনি আজকের অনেক ঝুঁকি নিয়েও আমাদের এই শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আমাদের অত্র অঞ্চলের একজন গর্বিত কৃতি সন্তান, যাকে আমরা বিচারক হিসেবে চিনি। আজকে এখানে যদিও 3 জন বিচারক এই বিতর্ক প্রতিযোগিতার জন্য বসে আছেন, কিন্তু আমাদের আসল বিচারক তিনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সত্যিকারের বিচারক, যিনি সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ। আমাদের এটা অত্যন্ত গর্বের বিষয় কলাকুপা কুকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ের জন্য যে তিনি আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র। তিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত বিচারক মন্ডলী, আমাদের ম্যানেজিং কমিটির সকল পর্যায়ের সদস্য, যারা আমাদের মাঝে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে তাদের যে অবদান সেটি রেখে যাচ্ছেন।
উপস্থিত আছেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন। আমি আরো ধন্যবাদ জানাতে চাই সেন্ট ইউফ্রেজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, যিনি আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়ে আমাদের ছেলে মেয়েদের এই ক্ষুদ্র আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই সাথে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যে সকল স্কুলগুলো এই বিতর্ক প্রতিযোগিতা এগিয়ে নিতে সহযোগিতা করেছেন। সেই 10-12টি স্কুল নবাবগঞ্জের মধ্যে যারা অত্যন্ত প্রাণবন্ত ভাবে এই বিতর্ক প্রতিযোগিতাটা সফল করেছেন। আজকে আরো যারা উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের কলাকুপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আরেকজন প্রাক্তন ছাত্র এই স্কুলের, যিনি ডিএনএ কেয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ সাগর, এবং আমাদের আরো এই ডিএনএ কেয়ারের পরিচালক মোহাম্মদ সুমন উপস্থিত আছে। সাগর একটি অনুষ্ঠানে ছিলেও বিশেষ প্রয়োজনে এসে জাপানে চলে গেছে দ্রুত। তো আমরা আসলে এই অনুষ্ঠানটি বিতর্কের মাধ্যমে আমরা নবাবগঞ্জে শিক্ষার ক্ষেত্রে এই দিকটি, বিশেষ করে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যে বিষয়টি, এই বিষয়টিকে আমরা প্রাধান্য দিতে চাই। আপনারা শুনেছেন এই স্কুলে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্লাব সংগঠন রয়েছে, তাদের মাধ্যমে তাদের যে প্রতিভা, এই প্রতিভাগুলিকে আমরা তুলে এনে নবাবগঞ্জের কাজে ব্যবহার করতে চাই। আমরা নবাবগঞ্জের উন্নয়নের কাজে ব্যবহার করতে চাই, দেশের উন্নয়নের কাজে ব্যবহার করতে চাই। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু কৃতজ্ঞতা জানাবো যে আমাদের দুইজন বড় মনের, বড় মাপের দুইজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সভাপতি তাহমিনা আক্তার যার, এবং আমাদের প্রধান অতিথি ডক্টর আবুল হোসেন খন্দকার মহোদয়, আমাদের একাডেমিক সুপারভাইজার মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের এই স্কুলের সব কাজে তারা আমাদেরকে সহযোগিতা করেন। তো এই স্কুলের যে অবয়ব, এটি আমি কৃতজ্ঞতার সাথে সবসময় এই এলাকাবাসী স্মরণ করবে। বাবু রাধারমন রায়, যিনি এই স্কুলটিকে তার মায়ের নামে প্রতিষ্ঠা করে আলোকিত সমাজ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তার ধারাবাহিকতায় নবাবগঞ্জের সূর্য সন্তান, নবাবগঞ্জের খন্দকার পরিবারের উজ্জ্বল নক্ষত্র জনাব কে.এস. আলম পোখরাজ, যিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার নির্দেশনায়, দিক নির্দেশনায় আমরা এবং আরো যারা এই স্কুলের প্রাক্তন ছাত্র রয়েছেন, তাদের সকলের সহযোগিতায় আমরা স্কুলটিকে একটি মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি, প্রত্যয় ব্যক্ত করে যাচ্ছি। তো আমি এই লক্ষ্যে সকলের সহযোগিতা চাই যারা আছেন, এবং আমাদের নবাবগঞ্জের অন্যান্য যে স্কুলগুলি আছে, সকল স্কুলে যেন এই ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো এবং একাডেমিক দিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে সকলকে আমরা একটা সম্মিলিত প্ল্যাটফর্মে এসে নবাবগঞ্জের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটানোর চেষ্টা করার ইচ্ছা আমি পুনর্ব্যক্ত করছি। এবং আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ডক্টর আবুল হোসেন খন্দকার, উনি ইতিমধ্যেই গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন অফ নবাবগঞ্জ প্রতিষ্ঠা করে নবাবগঞ্জের সমস্ত গ্রাজুয়েটদের একত্রিত করে নবাবগঞ্জের বিভিন্ন সেক্টরে উন্নয়নের হাত এগিয়ে দিতে সকলকে একই প্ল্যাটফর্মে, বিশেষ করে গ্রাজুয়েট যারা উচ্চ পদস্থ পদে সরকারের বিভিন্ন আসনে আসীন আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সমস্ত সেক্টরে যারা আছেন, তাদের সকলকে নিয়ে নবাবগঞ্জের শিক্ষার জন্য প্রথম হাত দিয়েছেন তিনি। আমরা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের মাধ্যমে, ওনার মাধ্যমে আমরা গত
এসএসসি পরীক্ষায় যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে সংবর্ধিত করেছি। তো আমরা আশা করছি নবাবগঞ্জকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সকলের সম্মিলিত চেষ্টায়। তো সকলকে আবারও আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষ করে যারা দূর থেকে এসছেন, বিভিন্ন স্কুল থেকে এসছেন, বিভিন্ন স্কুলের প্রতিযোগী যারা অংশগ্রহণ করে গিয়েছ তোমরা আগে, তারা আজকে উপস্থিত হয়েছ এই ফাইনাল পর্ব দেখার জন্য। তো এই পর্বটি অত্যন্ত চমৎকার লেগেছে। তো এখানে স্নায়ুর চাপ কাজ করেছে আজকে শিক্ষার্থীদের মধ্যে, আমি যেটি লক্ষ্য করেছি, মানে চ্যাম্পিয়ন হওয়ার যে মানসিকতা, একটা চিন্তা তাদের মধ্যে কাজ করেছে। এখানে কিছুটা স্নায়ুবিক চাপ তাদের আজকে ছিল। আমরা তোমাদের কাছে প্রত্যাশা করব যে তোমরা এভাবেই এগিয়ে যাবে। আজকে যারা বিজয়ী হবে এবং যারা বিজয়ী হবে না, আমরা কিন্তু একটা ক্ষেত্রে এই একই রকমের চিন্তা করেছি যে যে দুটি দল এখানে এসছে তারা কিন্তু যোগ্যতম দল, সবচেয়ে যোগ্যতম দল। এবং এই যে আমরা পুরস্কারের ব্যবস্থা আমাদের ডিবেটিং ক্লাব করেছে, পুরস্কারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, যেহেতু যোগ্যতম দল। আর এই জন্য দুটি দলকে আমি অভিনন্দন জানাচ্ছি, যাতে তোমরা আগামী দিনগুলোতে এই ধারাবাহিকতা রেখে চলতে পারো এবং এগিয়ে যেতে পারো। ভবিষ্যতে যখন তোমরা ইউনিভার্সিটি লেভেলে প্রেজেন্টেশন পর্বে অংশগ্রহণ করবে, দেখবে যে অন্য অনেক মেধাবী ছাত্র যারা সারা জীবন পড়াশোনা করেছে, খালি পড়াশোনাই করেছে, তারা নিজেকে প্রেজেন্ট করতে পারছে না, উপস্থাপন করতে পারছে না। হোয়ার তুমি একটু কম মেধাবী হলেও তাদের চেয়ে তুমি নিজেকে প্রেজেন্ট করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারছ। হাজার হাজার মানুষ তোমার বক্তব্যে করতালি প্রদান করছে। এটি হচ্ছে একটা বিশেষ গুণ, যে গুণ না থাকলে নিজেকে জনগণের মাঝে পরিচিতি ঘটানো যায় না। এই জন্য এটা হচ্ছে একটা বড় ধরনের গুণ। তোমরা এই গুণে গুণান্বিত। অন্য নবাবগঞ্জের সকল ছেলে মেয়েদের চেয়ে তোমরা 6 জন এগিয়ে, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই 6 জনকে আমরা আবারও করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খুব কঠিন কাজ না? কি মনে হচ্ছে না? খুবই কঠিন একটা কাজ। বিজয়ী যে দলই হয়েছে, আমার কেন যদি মনে হচ্ছে যে আসলে আমি কেন ওদের চেয়ে নাই, মানে এটা খুবই কঠিন একটা কাজ। কি মনে হচ্ছে আজকে? দুই দলকে বিজয় করে দেই, সবাই বিজয়ী, আমরা সবাই বিজয়ী। বিজয়ী সবাইকে করে দেই। আচ্ছা, যাই হোক, বিজয়ী তো হতেই হবে একজনকে, এক দলকে তো মানে স্বাভাবিক না? কি একটা অবস্থা! আমি খুব ভালো প্রেজেন্ট করতে পারছি না স্যারের মতো। আজকের বিজয়ী দল সেন্ট কলেজ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষিকা। আমরা যারা আমাদের পক্ষীয় দল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ওদেরকেও অনেক শুভেচ্ছা জানাই। তোমরা দ্রুত সামনে চলে আসো। আমাদের ডিবেটিং ক্লাবের যে 3 জন তার্কিক, তোমরা সামনে চলে আসো, দ্রুত চলে আসো। হ্যাঁ, শহীদুল ইসলাম, কাজী মেহজাবুল ইসলাম এবং মাসিম আজমি, দ্রুত আসো, দ্রুত সামনে আসবে। আমরা আমাদের এই ক্লাবের যে 3 জন তার্কিক যারা এই বিতর্কে অংশগ্রহণ করেছিল, তো তারা চেষ্টা করেছিল, তো আমরা তাদেরকেও আরো উৎসাহিত করতে চাই। আমরা তাদেরকে এবছরে আমাদের এই কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের আন্তঃ ক্লাস যে সকল প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে, তো তাদেরকে আমরা সেরা ডিবেটার কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের ডিক্লারেশন দিচ্ছি। তোমরা সামনে আসো, দ্রুত আসো। প্রথমে আসবে শহীদুল ইসলাম।
তহিদুল ইসলাম ক্রেস্ট গ্রহণ করবে সেরা তার্কিক কলাকুপা কুকিলপেরি উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব। অতঃপর আসবে কাজী মেহজাবিন ইসলাম ডিবেটিং ক্লাব কলাকুপা কুকিলপেরি উচ্চ বিদ্যালয়। আমরা ডিক্লারেশন দিচ্ছি তারা এবছর সেরা তার্কিক। আমরা তৃতীয় পর্যায়ে এই আন্তঃস্কুলের তৃতীয় পর্যায়ে রয়েছি, চেষ্টা করেছি। এরপর আসবে মাসিয়া মাহজাবিন দলনেতা কলাকুপা কুকিলপেরি উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব। তো আমাদের এই তিনজন তার্কিক এবছর 2025 সেরা তার্কিক বিবেচিত হয়েছে। তোমাদেরকে ধন্যবাদ। তো এরপর যারা আছো তোমরা সামনে চলে আসো, তোমরা তোমাদের পুরস্কার গ্রহণ করবে। রানার্স আপ দল যারা সামনে আছো, তো প্রথমেই রানার্স আপ দলের জন্য পুরস্কার রয়েছে একটি কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার। একটি ডেস্কটপ কম্পিউটার আমরা রেখেছি। প্রথমে তাদের ব্যক্তিগত পুরস্কার আছে, আমরা সেটি আগে দিতে চাই। প্রত্যেকের জন্য আমরা ব্যক্তিগত কিছু পুরস্কার রেখেছি, তাদের ইন্সপিরেশনাল কিছু মানি আছে, যেটা থেকে তারা কিছুটা উৎসাহ পাবে। আমরা চেষ্টা করেছি ক্ষুদ্র প্রয়াস থেকে। যাও, একে একে যাও। প্রথমে যাবে আকসাতুন্নেসা উসামা। যাও উসামা, যাও আকসাতুন্নেসা উসামা। ফাতেমা আক্তার, অতঃপর যাবে ফাতেমা আক্তার। আমরা যে এই ছোট্ট একটা ক্লাস আর কিছু ইন্সপিরেশনাল মানি আছে এতে। অতঃপর ফাতেমা আক্তারের পর যাবে রিয়ামি খান দলনেতা পক্ষ দল। রিয়ামি খান, রিয়ামি খান দলনেতা পক্ষ দল। এরপর যে আমরা পুরস্কার প্রদানের পূর্বে যিনি আদর্শ ব্যক্তিগত পুরস্কার চ্যাম্পিয়ন দল, তোমাদেরকে একে একে সামনে আসতে বলবো, তোমরা সামনে আসবে। প্রথমে আসবে উম্মে হানি, উম্মে হানি সেন্ট ইউফ্রেন্সিস স্কুল এন্ড কলেজ। অতঃপর দুলা আক্তার আসবে, দুলা আক্তার আমাদের ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করবে। দুলা আক্তার, প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে। অতঃপর দলনেতা মিথিলা সরকার, তিনি তোমার ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করবে। মিথিলা সরকার, ধন্যবাদ মিথিলা সরকার তোমাকে। এরপর যে রানার্স আপ যারা অনেক কষ্ট করে অনেকটা পথ পাড়ি দিয়ে সেকেন্ড হয়েছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তাদের জন্য রয়েছে মেগা পুরস্কার। আমরা ব্যবস্থা রেখেছি একটি আধুনিক কম্পিউটার। তোমরা সবাই আসবে, স্যার আমাদের এই সামনে রিসিভ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো পুরস্কার গ্রহণ করছেন আমাদের সবার প্রিয় লিয়াকত স্যার, সহকারী প্রধান শিক্ষক, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। তো পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ পুরস্কার, আজকের এই আকর্ষণ ছিল এই কম্পিউটার, আর এটা জিতে গেল আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। এবং তার্কিকরা ভালো করেছে, তাদের জন্য একটা জোরে হাততালি হোক। ধন্যবাদ সবাইকে, তোমরা এসেছো, আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে। ধন্যবাদ তোমাকে। মন খারাপ করবে না, সব দল প্রথম হতে পারে না, একটা দল জিতে, কিন্তু সবার অংশগ্রহণ দরকার। অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে চ্যাম্পিয়ন দল যারা আছে, তো তাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার, একটি 10 CFT ফ্রিজ। ম্যাম প্লিজ আপনি যাবেন। তো চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করতে সেন্ট ইউফ্রেন্সিস গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ম্যাম হিমানি এলিজাবেথ রোজারিও। প্রিন্সিপাল ম্যাম তার শিক্ষার্থীদের নিয়ে এই মুহূর্তে গ্রহণ করছেন সবচেয়ে বড় পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার, একটি 10 CFT ফ্রিজ। ধন্যবাদ সবাইকে। তো সেই সাথে আমাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে।
তোমাদের হাততালি দেখে বোঝা যায়। ধন্যবাদ ম্যামকে। তো সবাই এখন আমরা ছবি তুলি একটু ফটো সেশনের জন্য। সবাই সবার পুরস্কারগুলো বুঝিয়ে নিবে। এরপরে এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি আছে, আমাদের সাথে আছে, আমরা যাওয়ার সময় সবগুলো দিয়ে দিব। একটু প্লিজ ওয়ারেন্টি গ্যারেন্টি গুলো নিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকটার আলাদা আলাদা ওয়ারেন্টি এবং গ্যারেন্টি রয়েছে। স্যার, তো আজকের এই অনুষ্ঠান এর পিছনে যারা ছিলেন, যারা প্রেরণা জুগিয়েছেন, যারা কারিগরি সহযোগিতায় ছিলেন, যারা ইলেকট্রনিক সহযোগিতায় ছিলেন এবং আমাকে নানানভাবে সহযোগিতা করেছেন, আমাদের এই টিম, ডিবেটিং ক্লাবের টিম, যারা এই অনুষ্ঠানকে আজকে সফলতার দিকে এনেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে মিলন স্যার আর কাউসার স্যার আর অন্যান্য শিক্ষকবৃন্দ যারা ছিলেন, সবাইকে এই ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে যারা অতিথিবৃন্দ এখানে এসেছেন, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, অনুষ্ঠিত করেছেন, তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। আমাদের এই ফটো সেশন আমাদের স্মৃতি হয়ে থাকবে যারা আজকে এই প্রোগ্রামে এসেছেন। আজকে আমাদের এই পর্বের শেষে কিন্তু আরো একটি ছোট্ট প্রোগ্রাম রয়েছে, সেটা হলো আমরা সবাইকে সবার হাতেই খাবার, সবাই যাতে শৃঙ্খলার মধ্যে থাকে। তো আমাদের ক্রীড়া শিক্ষক ইমরান স্যার উনি আছেন, মেহেদি স্যার আছেন, সবাই দায়িত্ব পালন করছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেউ যাবেন না, সুশৃঙ্খল ভাবে বসবেন। আমাদের পরবর্তী পর্বে রয়েছে সবার জন্য খাবার, সবাই খাবার পাবেন। হ্যাঁ, সবাই খাবার হাতে নিবেন, একটু বসবেন, ধৈর্য ধরবেন। আমাদের এই অনুষ্ঠানটা যাতে সুন্দর হয়, আরো আমরা সফলভাবে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে পারি। আর আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন সভাপতি মহোদয়, তো যারা তাহমিনা আক্তার। তো ম্যামকে অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা দেবেন। অনেক বড় দায়িত্ব এটা। প্রধান অতিথি এসেছেন খন্দকার আবুল হোসেন। আমি ওনাকে দিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানটা সফল ঘোষণা করার জন্য। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকাল থেকে অনেক সময় কাটিয়েছি একসঙ্গে, প্রায় 3 ঘন্টা। সবাই খুব ক্লান্ত, অবসন্ন। যারা জয়লাভ করেছে তারা খুব উৎফুল্ল মনে হচ্ছে, যারা পরাজয় এবার হচ্ছে তাদের মনটা একটু ম্লান হয়ে গেছে। ম্লান হওয়ার কিছু নাই, সামনে বারবার জিতবা এই আশা রাখো মাথায় এবং ওইভাবে প্রস্তুতি থাক। শিক্ষকবৃন্দ বলবো, দুই পক্ষের শিক্ষকই হচ্ছেন, তারাও এভাবে গাইড করেন যাতে করে সামনে ওই পক্ষেই ভালো করতে পারে। আজকে সবাই এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যাররা, ছাত্রছাত্রী আপনারা একটু বসবেন, শেষ পর্যন্ত একটু বসবেন। আমাদের খাবারটা বিতরণ হলে আমরা তেমন একটা লেগেছে।